This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দিমাগ থাড়ি থাক, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। নীরদ শ্রী চৌধুরী একবার 10 জন সেরা বাঙালির একটা তালিকা তৈরি করেছিলেন, আর সেই তালিকায় বিদ্যাসাগরকে রাখেননি। চারপাশে ন্যাচারালি হইচই পড়ে গেছিল আর কি, সবাই বলতে এই কী হলো, এই রকম একটা তালিকা, সেরা বাঙালির তালিকা, তাতে বিদ্যাসাগর থাকবেন না। নীরদ শ্রী চৌধুরীকে প্রশ্নটা করায় তিনি উত্তর দিয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে তিনি বাঙালি বলেই মনে করেন না, তাই ওই তালিকায় জাস্ট রাখেননি। ন্যাচারালি পাল্টা প্রশ্ন ছুটে গেছিল, কী বলছেন মশাই, বিদ্যাসাগর বাঙালি নন? নীরদবাবু বলেছিলেন, বিদ্যাসাগর যে দৃঢ়তার কাঠিন্য দেখিয়েছিলেন, তার মেরুদণ্ডের যা জোর ছিল, তারা কি অন্যপায়ী বঙ্গবাসীর মধ্যে একদম বিরল। এই মানসিক জোর, ওই দৃঢ়চেতা মনোভাব, এগুলো মোদ্দা কথাই গড়পড়তা বাঙালির মধ্যে নেই। তাই বিদ্যাসাগরকে তিনি সেরা 10 বাঙালির তালিকায় রাখেননি, মানে বাঙালির তালিকাতেই রাখেননি আর কি। বিদ্যাসাগরকে তিনি এই সব তালিকার অনেক ঊর্ধ্বে মনে করতেন, কিন্তু পরিষ্কার বুঝতে পারছি বিদ্যাসাগর ব্যতিক্রমী। আজ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিন। পূর্ণেন্দু পত্রীর ওই কবিতাটা দিয়ে শুরু করলাম, জানেন তো, মানে আপনাদের শোনাতে ভালো লাগলো, অনেক দিন পর শুনছিলাম। আর তখন মনে হচ্ছিল যে এই নীরদ শ্রী চৌধুরীর কথাগুলো বলেই ফেলি, এগুলো অনেক বছর ধরে মনের মধ্যে গজগজ করে, তো ইদানিং আরও বেশি করে মনে পড়ছে, জানেন তো। কারণ বিদ্যাসাগরের বলা একটা জিনিস, বা ধরুন যে জিনিসটা নীরদ শ্রী চৌধুরী বিদ্যাসাগরের মধ্যে দেখেছিলেন, যেটা বহুলাংশে অন্যপায়ী বঙ্গবাসীর শরীর থেকে হারিয়ে গেছে বলে বারবার অভিযোগ ওঠে, সেটাই তো এই জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছে। মেরুদণ্ড, শিরদাঁড়া, কৃত্রিম শিরদাঁড়া নিয়ে লালবাজারে গেছিলেন এই জুনিয়র ডাক্তাররা, আর শিরদাঁড়ার মডেলটা তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার টেবিলে রেখে এসেছিলেন। এবার দেখুন, রেখে আসতে যখন পেরেছিলেন, তখন ধরতে হবে পুলিশ ওই উপহারটা গ্রহণ করেছিল। এবার পুলিশ যখন শিরদাঁড়াটা গ্রহণ করেছিল, তখন সেটার একটা গ্রহণযোগ্যতা যে তাদের কাছে আছে, সেটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে। কিন্তু এবার আমরা যে সমাজে থাকি, সেই সমাজে যারা সব থেকে ডাকাবুকো, বিপদে পড়লে সাধারণ মানুষকে উদ্ধার করাই যাদের কাজ, সেই পুলিশ যদি মেরুদণ্ডের গ্রহণযোগ্যতাটা টের পায়, তাহলে সাধারণ বাঙালির হাল কি হতে পারে একবার ভেবে দেখুন তো। এবার যেটা বিলুপ্ত প্রায় বা বিরল বলতে পারেন, সেই জিনিস যখন জুনিয়র ডাক্তাররা উপহার দেওয়া শুরু করেছেন, মানে প্রতিস্থাপন শুরু করেছেন, তখন শিরদাঁড়া নিয়ে একটু আধটু কাড়াকাড়ি তো শুরু হবেই, তাই না? মি টু সিনড্রোম বলে একটা বিষয় আছে, জানেন তো। এটা আমাদের এই মানে যারা মিডিয়াতে আছি, বিশেষ করে যারা অডিও ভিজুয়ালে আছি, আমরা খুব ভালো করে বুঝি মি টু সিনড্রোম। মি টু সিনড্রোম কি, মানে কেউ একটা কিছু করলো, ভালো কিছু করলো, আরেকজন সঙ্গে সঙ্গে তারও মনে হবে এটা করা উচিত আর কি, এটা তার মানে লোকে পছন্দ করছে, ওটাকে বলে মি টু সিনড্রোম। তো এটা যে শুধু মিডিয়াতে আছে তা তো না, সর্বক্ষেত্রে আছে, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে। সে ছোটোবেলার থেকে টোকা বিষয়টা টোকেননি, এরকম হয়েছে নাকি, তো তখন থেকে এই ব্যাপারটার প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা আর কি। তা আজ কলকাতা চলো ডাক দিয়েছিল ওই বামপন্থী ছাত্র, যুব আর মহিলা সংগঠনের নেতাকর্মীরা। মিছিল বিরাট হয়েছে, তারপর ধর্মতলায় সভা ছিল, সে মিছিল নিয়ে তার আগের থেকেই বেশ ভালো
হাওয়া গরম টরম হয়েছিল কারণ এটার অনুমতি নেই, সে অনুমতির বাইরে গিয়ে তারা করছেন, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ঠিক থেকে ভিড়ের মাঝে দাঁড়িয়ে বামেরা বলেছিলেন তারা শির দ্বারা সোজা রেখে রাজপথে নেমেছেন, তিলোত্তমার জন্য বিচার চাইছেন আর রাজ্যের শাসকের বিরুদ্ধে লড়াই করছেন। লড়াইয়ের অস্ত্র কি? ঠিক ধরেছেন, শির দ্বারা। শিরদাঁড়া দেওয়ার চলটা এবারে প্রথম নয়। আমার মনে আছে 2018 সালের পঞ্চায়েত নির্বাচন যখন প্রহসনে পরিণত হয়েছিল, আমরা বামপন্থী ছাত্রযুবরা ইলেকশন কমিশনের কাছে গিয়েছিলাম ক্যানাক স্ট্রিটে শিরদাঁড়া দিয়ে। ফলত যারা ব্যবস্থা চালান, যারা সিস্টেম চালান, সেই ইলেকশন কমিশন হতে পারে, পুলিশ হতে পারে, তারা যদি শিরদাঁড়া ঝুঁকিয়ে ফেলে অন্যায্যভাবে শাসকের সামনে, তখন তাদের শিরদাঁড়া উপহার দিতে হয়। এবং ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যেভাবে নিজেদের শিরদাঁড়া সোজা করে সিনা টান করে গত 1.5-2 মাস লড়াই লড়েছেন, তারাই এই মুহূর্তে একটি সোজা শিরদাঁড়া, সুস্থ শিরদাঁড়া শাসককে দিয়ে আসার, পুলিশকে দিয়ে আসার যোগ্যতম লোক। তারা যেভাবে শিরদাঁড়া দিয়েছেন তা প্রতীকী হলো, তা আমাদের অনুপ্রাণিত করেছে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। একটা প্রশ্ন, একটাই মাত্র প্রশ্ন, এই কথাটা শোনার পর থেকে মাথায় ঘুরছে, জানেন তো? আচ্ছা, শিরদাঁড়া কি, আর সেটার প্রয়োজনীয়তা ওই জুনিয়র ডাক্তাররা না শেখালে আমাদের কি শেখা হতো না? দেখুন, 2011 থেকে যারা রাজ্যের বিরোধী শক্তি, তারা এতদিন কি তাহলে শিরদাঁড়ার অভাব অনুভব করছিলেন, নাকি শিরদাঁড়ার দখল নিতেই শিরদাঁড়াকে আপন করে নেওয়ার চেষ্টা হচ্ছে? শিরদাঁড়ার আমি, শিরদাঁড়ার তুমি, শিরদাঁড়া দিয়ে যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, জানেন তো? এবং সেই জন্য যে জিনিসটার এরকম এত বড় একটা উপযোগিতা এই মুহূর্তে, যেটা মানে অরাজনৈতিক রাজনীতির একটা বড় অস্ত্র হয়ে উঠেছে, সেটার ক্ষেত্রে মিটু সিনড্রোম একটুও মাথাচাড়া দেবে না, হয় নাকি? এই প্রসঙ্গে একটা গল্প বলার লোভ এই সামলাতে পারছি না, বলেই ফেলি। দিনটা অন্যরকম, কবিতা টবিতা দিয়ে শুরু করলে এরকম হয়ে যায়, জানেন তো? দেখুন, সারা দেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের নিয়ে একটা সম্মেলন হচ্ছে, বিভিন্ন রাজ্যের বিজ্ঞানীরা সেখানে জড়ো হয়েছেন, কে কি করেছে, কার কত আবিষ্কার, সেসব দেখানো হচ্ছে। তো কর্ণাটকের একজন সায়েন্টিস্ট একটা কন্টেনার, মানে একটা কৌটো দেখিয়ে বললেন, এই কৌটোর অদ্ভুত ক্ষমতা, এর ভিতরে যত জিনিস রাখবেন সব ঢুকে যাবে। এবার এক তামিল বিজ্ঞানী সেই কৌটোর মাথায় একটা ঢাকনা লাগিয়ে বললেন, এই ঢাকনা এমন একটা ঢাকনা যে এরকম একটা কৌটো কেউ বন্ধ করে দিতে পারে, কিন্তু এর আরও একটা গুণ আছে, এটা এই কৌটোয় যেরকম আটকালো, যে কৌটোই দেবেন তাতেই আটকে যাবে। এবার এলো বাঙালি বিজ্ঞানীর পালা। তিনি ওই ঢাকনা কৌটোটা নিয়ে নিলেন, নিয়ে তার গায়ে একটা মেড ইন বেঙ্গল স্ট্যাম্প লাগিয়ে বললেন, এটা এখন আমাদের, মানে বাংলার, এবং এর মধ্যে কি কি আছে সেটা ভুল করেও খোলার চেষ্টা করবেন না। তো কি কি আছে বুঝতেই পারছেন, এখন কি কি জিনিস ঢুকে গেছে এর মধ্যে। সাম্প্রতিককালে আমরা যা যা দেখেছি সবই বোধহয় ওই কৌটোর মধ্যে ঢোকানো আছে, এবং আপাতত মানে কোনো রকমে ঢাকা দিয়ে আটকে রেখে, ভাগ্যিস ওই ঢাকাটা তৈরি হয়েছিল, নয়তো অন্য সব জায়গায় যদি খোলা হতো কী যে হতো কে জানে। এবার এই গল্প হলে তো এরকম গল্পগুলো একটা মরাল থাকে, জানেন তো? শিক্ষা কি এখানে মরাল? বাঙালিরা কত বুদ্ধিমান সেটাই তো বোঝালে, তো বোঝাই যাচ্ছে। এবার বামেরা কি গল্পের সেই বুদ্ধিমান বাঙালি, যারা তিলোত্তমার বিচারের দাবিতে শুরু হওয়া যে আন্দোলনে গড়পড়তা বাঙালি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, দল মত পতাকা না নিয়ে রেগুলারলি রাস্তায় নেমেছে, মানে যেটা বাঙালি কোনোদিন দেখেনি। 1 মাসের বেশিও সময় ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বাঙালি, যে বিচারের দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরু, আর যে আন্দোলন ক্রমশ স্বাস্থ্য ব্যবস্থা সাফাই অভিযানে শুধু পরিণত হয়নি, সাধারণ মানুষকে ওই সিস্টেমের বিরুদ্ধে সফলভাবে লড়াই শেখাচ্ছে, প্রতিবাদী হতে উদ্বুদ্ধ করছে।
অনুপ্রেরণা দিচ্ছে কিনা জানি না। তো যাই হোক, এইরকম একটা লড়াই দেখে বামেদের কি মনে হচ্ছে এত ভালো একটা লড়াই, এরকম এটাকে পুরোপুরি অরাজনৈতিক আন্দোলন হিসেবে ছেড়ে রাখা কি ঠিক হচ্ছে? মানে হয় না তো কোনো। কোথাও গিয়ে ওই গল্পের বাঙালি বিজ্ঞানীর মতো এই গোটা আন্দোলনটা শরীরে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া উচিত, যে থেকে মনে হবে এটা আসলে বামেদেরই আন্দোলন, বামেরাই রয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পেছনে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। দেখুন, আজ বাম ছাত্র যুব মহিলাদের কলকাতা চলো কর্মসূচিতে সামিল হয়েছিলেন পর্বতারোহী পিয়ালি বসাক। সদ্য অপারেশন হয়েছে, পরোয়া করেননি, চলে এসছেন। মানে বললাম না, এই প্রতিবাদ আন্দোলনটার পর থেকে লোকজন প্রতিবন্ধকতাকে জাস্ট দুচ্ছাই করে দিচ্ছে, কেউ পাত্তাই দিচ্ছে না কোনো প্রতিবন্ধকতাকে। চন্দননগরের মেয়ে পিয়ালি এভারেস্ট জয়ী পর্বতারোহী, বহু কঠিন কঠিন শৃঙ্গ জয় করেছেন তিনি। আর সেই তিনি নাগরিক সমাজের মিছিলে না নেমে অরাজনৈতিক কর্মসূচিতে অংশ না নিয়ে একটা রাজনৈতিক কর্মসূচিতে চলে এলেন। কেন? এই প্রশ্ন শুনে পিয়ালি কি বলছেন জানেন? বলেছেন অরাজনৈতিক বলে যে কিছু হয় এটাই তিনি বিশ্বাস করেন না। অরাজনৈতিক বলে কিন্তু কিছু হয় না, যা দেখা যাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত দপ্তরেতেই সমস্ত দুষ্কৃতিতে ভরে গেছে। মানুষকে লড়াইয়ে আসতে হবে যাতে আমরা সঠিক বিচার তিলোত্তমার জন্য আনতে পারি। চক্রে দিলে থাকবো মোরা, পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা, মানবে না তো মোদের যখন মন। খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। তাহলে পিয়ালি বসাকের কথাটা যদি একবার মাথায় রাখেন, তাহলে বামেরা বলতেই পারেন শূন্য বলে সত্যিই কিছু নেই। বিধানসভায় সংখ্যা নিরিখে যাদের শূন্য বলে মনে হচ্ছে তারা আসলে কোথাও গিয়ে মানুষের মনে আছেন, এরকম দাবি তো করতেই পারেন। কিন্তু মুশকিল হচ্ছে মন জিনিসটা না ভয়ঙ্কর জটিল জিনিস, জানেন তো। এর মধ্যে প্রথম কথা কত কিছু যে থাকে, আর মন যে কখন পাল্টে যায়, বিশেষ করে রাজনীতিতে, সেটা আর নাই বললাম। আপনারা সাম্প্রতিককালে আপনাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। দেখুন, এই মুহূর্তে বাংলার মানুষের মনে কি আছে? তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর প্রতিবাদ যে আছে, একটা ফেটে বেরোতে চাওয়া ক্ষোভ যে আছে, বারবার আপোষ করতে করতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া একটা মরিয়ার চেষ্টা যে আছে, এটা তো বুঝতে পারি। এটা আরেকজন বুঝেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই তিনি বুঝে ফেলেছিলেন যে এই ঘটনাটা মানুষের মনের সেই জায়গাটাকে, বা হয়তো মানুষের মনে ওরকম কোনো ঢাকনা লাগানো আছে, সেটাকে খুলে দিতে পারে। তিনি ওই মনের ভেতর বয়ে চলা ঝড়গুলোয় সামিল হয়েছিলেন। দাবিগুলো কি করেছিলেন? দ্রুত বিচারের দাবি, দোষী বা দোষীদের কড়া শাস্তির দাবি, ফাঁসি। মানে একদম মানুষের মনের কথাগুলো যেগুলো বেরিয়ে আসতে পারতো, সেগুলোই মনে হচ্ছিল মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরোচ্ছে। তারপরে একটা পর্যায়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো মনে হয়েছিল আপাততভাবে যাকে ওই রাজনীতি শূন্য বলে মনে হচ্ছে, সেটা তো আসলে রাজনীতি শূন্য নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক শক্তি আছে। 16ই আগস্ট উত্তর কলকাতায় মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে আপনাদের? সেই মিছিল শেষ করে তৃণমূল নেত্রী বলেছিলেন কি, নির্যাতিতার জন্য বিচার চেয়ে তারা আন্দোলন করছেন, আর বাকি যেখানে যা কিছু হচ্ছে তার পেছনে রাম আর বামের চক্রান্ত আছে। মানে দেখুন, একটা উদারতারও একটা পরিচয় রেখেছিলেন তিনি, বা লোকের মনের একটা কনফিউশনও তিনি দূর করে দিয়েছিলেন। ওই যেটাকে লোকজন হয়তো ভাবছিল অরাজনৈতিক, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে একদম ডিফাইন করে দিয়েছিলেন। তিলোত্তমার জন্য বিচার চেয়ে নিজে পথে নেমে তিলোত্তমার জন্য তার আগে যা হয়েছে, মানে তার দুদিন আগেই রাত দখল কর্মসূচি ছিল, কলকাতা তো বটেই, রাজ্যের জেলায় জেলায় রাত দখলে বেরিয়ে পড়েছিলেন মহিলা পুরুষ সবাই নির্বিশেষে, সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাত দখল কর্মসূচির যাবতীয় সত্ত্ব, মানে অধিকার আর কি, বাম এবং বিজেপিকে দিয়ে দিয়েছিলেন, রাম এবং বাম বলে। মানে একটা কোথাও গিয়ে যে লোকের মধ্যে কোনো রকম সংশয় থাকতে পারত,
এটা না, এটা রাজনীতি নেই। উনি সেই মনের সংশয়কে কাটিয়ে দিতে চেয়েছিলেন এবং কাটিয়ে দিয়েও আরেকটা সংশয়ের জন্ম দিয়েছিলেন। রাম এবং বামকে একসঙ্গে ওই আন্দোলনগুলোর ওয়ারিশান করে দিয়েছিলেন। এবার ভাবুন, সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়ে যায়, বাবা ছেলেতে লাঠালাঠি হয়ে যায়। আর এ তো দুটো ভিন্ন রাজনৈতিক দল, তাও আর ভিন্ন আদর্শের, তাদের একসঙ্গে একটা সম্পত্তির যদি মালিকানা দেওয়া হয়, ওয়ারিশান করে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যেও একটা কোথাও গিয়ে ধাক্কাধাক্কি লাগবে না? লেগেছে। এতদিন পর তিলোত্তমার জন্য বিচারের দাবি, সেটা যখন অনেকটা থিতিয়ে গেছে, মানে তখন সদ্য দেখবেন বাড়িতে কোনো কিছু ঘটলে, দুর্ঘটনা ঘটে গেলে প্রথমে কয়েকদিন বিশেষ কিছু হয় না, কিন্তু তারপর যখন শোক ঠোকগুলো একটু থিতিয়ে যায়, তখনই লোকজন সম্পত্তির মালিকানা দাবি করে বসেন। ঠিক সেটা হয়েছে। যখন এই কেউ ভাবছেন যে তিলোত্তমার জন্য বিচারের দাবি, সেটা এখন সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত করছে, যা আবার সব হচ্ছে নিজের মতো করে, একটা আপন গতি পেয়ে গেছে। ওই 5 দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা তারা গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক শুদ্ধ করে ফেলেছেন। তার মধ্যে একের পর এক দাবি মুখ্যমন্ত্রী মেনেও নিয়েছেন, এমনকি পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো বড় ব্যাপার না, 2জন স্বাস্থ্যকর্তাকে সরানো হয়েছে। সুতরাং গোটা ব্যাপারটা অনেকটাই দাবি দেওয়া পূরণ হয়েছে। কিছু তো একটা টার্গেট থাকে, কিছু তো হওয়ার থাকে। বাকি রইল তিলোত্তমার বিচার পাওয়া, সেটা তো আপাতত সুপ্রিম কোর্ট আর সিবিআইয়ের হাতে। ফলে লোকজন একটুখানি যেন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলেন। চালা আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। তখনই মনে হয়েছে কারুর হয়তো যে এইবার কিন্তু ফয়সলা হয়ে যাওয়া উচিত। আন্দোলনের মালিকানা কার? বামেরা ভাবছেন মুখ্যমন্ত্রী যখন তাদের একটা আন্দোলনের সত্ত্ব উপহার দিয়েছেন, তখন সেই আন্দোলনে অধিকার কায়েম করে নেওয়াটাই এই মুহূর্তে শ্রেয়। এই মুহূর্তে যদি সেটার অধিকারটা কায়েম না করেন, তাহলে সেটা নিয়ে ফের আবার পরবর্তী ক্ষেত্রে সংশয় দেখা দিতে পারে, বা বিজেপি তারা কোনো একটা সময় দাবি করে বসলে আবার সেই নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি। তার থেকে আগেই ভাগে যা করে ফেলা দরকার সেটা করে ফেলা যাক। বামেরাই প্রথম এইভাবে রাস্তায় নেমে পড়লেন এই আন্দোলনটার উত্তরাধিকার অন্তত দাবি করে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বুকের পাটা হ্যাক করে এই চোরটাকে, দুর্নীতিগ্রস্ত ডাক্তারটাকে তারা ওখানে জয়েন করতে দেয়নি। আমরা লাল সালাম জানাচ্ছি আমাদের কাকদ্বীপে বাঘের বাচ্চা আমাদের কমরেডদেরকে, যারা বিরূপক্ষকে কাকদ্বীপে জয়েন করতে দেয়নি। এই রেপ কালচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদী আন্দোলনকে দমানোর বিরুদ্ধে যে লড়াইটা আছে, সেই লড়াইটা দরদ দিয়ে লড়তে হবে, দরদ দিয়ে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, এটার একটা উল্টো দিকও আছে। অনেকেই বলতে পারেন যে সত্যি এই রকম একটা আন্দোলন, যে আন্দোলনটা গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছে, বাংলার মানুষকে প্রতিবাদ করতে শিখিয়েছে, এবং তাও কোথাও গিয়ে এরকম আর শক্তিশালী প্রতিপক্ষ অর্থাৎ দাপুটে শাসক দল, তাদের বিরুদ্ধে এটার জন্য তো একটা ধক লাগে। তো সেটাকে কি এরকম মাঠে মারা যেতে দেওয়া যায়? যেটা হলো তারপর শেষ হয়ে গেল, একটা সময় ছিল, পরবর্তী ক্ষেত্রে বেশ অনেক বছর পর নাতি নাতনিদের সবাই গল্প করবে না, একটা ছিল সেই দিন, সেই 14ই আগস্ট, কি কাণ্ড, কি দেখেছিলাম। এই সমস্ত বলার জন্য শুধু কি ব্যাপারটা, নাকি এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাউকে দায়িত্ব নিতে হয়? হতে পারে তারা তাদের দায়িত্ববোধ থেকে কোথাও গিয়ে মনে করেছেন যে এইটা একটা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় আর কি। দেখুন, শুনলেন তো মীনাক্ষীর বক্তব্য। জুনিয়র ডাক্তারদের স্যালুট করেছেন, তাদের লড়াইয়ের সাথী বলছেন। অর্থাৎ বামেরা নিজেদের এই ডাক্তারদের সাথে সমমনস্ক ভেবে তাদের লড়াইয়ের সাথে নিজেদের কমপ্লিটলি অ্যালাইন করে তার সাথে মিশে গিয়ে প্লাস হতে চাইছেন। এবার সেখানে বিজেপি কোথাও
মাইনাস দেখছে, এটা একটা বড় প্রশ্ন। কারণ কোথাও গিয়ে একজন প্লাস হলে মানে দুটো যদি ভিন্নমুখী দল হয় তাদের হিসেব মতো তো উল্টো দিকে যাওয়া উচিত, মাইনাসে যাওয়া উচিত। এবার বিজেপির দেখবেন কোথাও গিয়ে একটা মাইনাস আছে, অর্থাৎ তারা কোথাও গিয়ে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরির চেষ্টা শুরু করে দিয়েছে। এটা কেন বলুন তো? এটার কারণ কি এটাই যে বিজেপির কোথাও গিয়ে একটু অভিমান হয়েছে যে তারা হয়তো চেয়েছিলেন যে এমন কোনো একটা আন্দোলন, তো একটা বড় আন্দোলন, মানুষজন নেমে এসছেন, ওই বললাম যেটা কেউ দেখেনি কখনো, সেটাতে থেকে সেই রকম একটা জবরদস্ত দাবি তোলা উচিত, ছোটোখাটো দাবি না। কে পুলিশ কমিশনার, কে ওই স্বাস্থ্যকর্তা দুজন, এসব কেন, স্বাস্থ্য সচিব, এসবে না। তারা হয়তো চেয়েছিলেন যে এইখান থেকে একটা বড় সড়ো দাবি, মানে একদম সরাসরি মুখ্যমন্ত্রীকে সরানোর মতো একটা, তার পদত্যাগ দাবি করে একটা আন্দোলন করা হোক, এইটাই দাবি হোক এই জুনিয়র ডাক্তারদের, ওলট পালট করে দিক। উত্তর কলকাতায় ওই তৃণমূলের মিছিলের 40 দিনের মাথায় দাঁড়িয়ে বিজেপি কি বলছে? তারা তো জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা নিয়েই তাই জন্যে প্রশ্ন তুলে দিচ্ছে। কেন? কারণ ওই বললাম, তারা যে দাবিটা এই আন্দোলনের সঙ্গে যথাযথ হতে পারে বলে মনে করেছিলেন, কোথাও গিয়ে জুনিয়র ডাক্তাররা সেটাকে পাত্তা দেননি, সেই জন্যই কি তাদের অভিমান হয়েছে। এবার অভিমান হলে আমরা চিরকাল তো যা দেখে এসেছি, বাঙালির স্বভাব তো, চলে গেলাম, অনেকে অনেক জায়গায় চলে যান আর কি, মোদ্দা কথা আমি দূরে চলে যাব। মানুষের মন তো কোন দিক থেকে কোন দিকে ব্যাপারগুলো ট্রান্সফর্মড হবে, সব যে এক সিস্টেম মেনে হবে, যে রাগ থেকেই সবসময় অনুরাগ হবে, এরকম তো না। অনুরাগ থেকেও রাগ তো হতে পারে। খেয়াল করে দেখুন, প্রথম দিকে বিজেপিও কিন্তু যথেষ্ট সহমর্মী ছিল এই আন্দোলন সম্পর্কে। শুভেন্দু বলেছিলেন তারা পেছন থেকে সমস্ত কিছু তাদের সাপোর্ট দেবেন, সব ব্যবস্থা করবেন। দেখুন, যে শিরদরা ওই লালবাজারে কলকাতা পুলিশকে জুনিয়র ডাক্তাররা গিফট করেছিলেন, যখন সেই অভিমানটা মানে পরিণত হয়ে যায়, অনুরাগটা রাগে পরিণত হয়ে যায়, তখন তো সেই শিরদাঁড়ার কাঠিন্য নিয়েও কেউ প্রশ্ন তুলতে ছাড়েন না। এটা একটা অদ্ভুত মানসিকতা আমাদের, জানেন তো। এটা দেখবেন সেটা বাড়ির মধ্যে সত্যি, কর্মক্ষেত্রে সত্যি, বন্ধুবান্ধবদের মধ্যে সত্যি, খুব বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব, বিরাট মানে একদম ঘনিষ্ঠতম সম্পর্ক, রক্তের সম্পর্ক। কিন্তু যখন নিজেদের মধ্যে গণ্ডগোল বাঁধে, আমরা ভুলে যাই সম্পর্কগুলো। তখন মনে হয় কি দুজন প্রতিপক্ষ, বক্সিং রিংয়ে দুজন দাঁড়িয়ে আছি গ্লাভস পরে, একটাই লক্ষ্য, যেভাবে হোক মেরে শুইয়ে দিতে হবে অপোনেন্টকে। দেখবেন আমরা খেয়ালই রাখি না কি বলছি, ওই সময় মুখ দিয়ে এমন সব কিছু বেরিয়ে আসে, আসলে টার্গেট শুইয়ে দিতে হবে, কথার তোরে ধুইয়ে দিতে হবে। একই কাজ তো আজ দেখলাম বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ করলেন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সোজাসুজি প্রশ্ন তুলেছিলেন এর আগে, বলেছিলেন জুনিয়র ডাক্তাররা আন্দোলনের নামে নাটক করে কি কাউকে আড়াল করছেন নাকি। আর শঙ্কর ঘোষ বললেন ওই জুনিয়র ডাক্তারদের ওই শিরদাঁড়া, যেটা আন্দোলনের একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সেইটারই যেটাকে দৃঢ়তা বলে আবার সবাই মনে করছেন, সেটাই আসলে আদৌ দৃঢ় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে দিলেন শঙ্কর ঘোষ। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে, তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। হাতরাস, কাঠুয়া, উন্নাওতে যারা ধর্ষকদের মালা পরিয়েছে, তাদের ক্ষমতা দখলের খেলার চক্করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না, জনগণ দেব না। আপনারা বললেন বিনীত গোয়েলের অপসারণ চাই,
মুখ্যমন্ত্রী তিনি বললেন যে বিনীত গোয়েল যে পোস্ট চেয়েছে আমরা সেই পোস্ট ওকে দিয়েছি। এর নাম অপসারণ, এর নাম অপরাধে অভিযুক্তকে শাস্তি দেওয়া। যদি এটা জুনিয়র ডাক্তাররা মেনে নেন তাহলে মনে হয় যে মেরুদণ্ডের কোথাও অদল বদল হয়ে গিয়েছে। ঘুমিয়ে দিয়ে সব পিছনে রেখে যারা খালি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলছে তাদের তাল হচ্ছে মুখ্যমন্ত্রী নেবে তারা মুখ্যমন্ত্রী। দেখুন, দিলীপ ঘোষ আর শঙ্কর ঘোষ দুজনের কথা থেকে একটা জিনিস তো স্পষ্ট, বিনীত গোয়েল সহ ওই যাদের যাদের অপসারণ চেয়েছিলেন ওই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা, সেই দাবিতে তারা কিন্তু আদৌ সন্তুষ্ট হতে পারেননি। ওই বললাম তাদের তো ইচ্ছে ছিল ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঝাপটায় আরও কিছু কুর্সি এলোমেলো হয়ে যাক, ওলট পালট উল্টে যাক আর কি। 12 দিন ওই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা শেষে মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের সঙ্গে কয়েক দফা আলোচনার পর বেশ কয়েক দফা, মানে 5 দফার মধ্যে 4 দফাই পূরণ হয়েছিল বলে জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হয়ে গেছিলেন। এবার এই জায়গাটায় আংশিক জয় দেখেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেটাকেই মানে এদের যেই স্বস্তি পাওয়া, আন্দোলন তুলে নেওয়া ওই মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর, সেটাকেই নাটক বলে মনে করছিলেন দিলীপ ঘোষ। শুধুই রাগ থেকে আরও কিছু কারণ কি আছে দেখুন, এই এই মানে মূল জায়গাটার বাইরেও এই একটাই দাবির জন্য মানে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে জুনিয়র ডাক্তাররা টু শব্দ করেননি, এই জন্যেই তাদের সম্পর্কে একটু সন্দেহপ্রবণ হয়ে উঠেছিলেন বা এতটা অসুয়া নাকি দিলীপ ঘোষদের, নাকি অভিজিৎ গাঙ্গুলির থেকে অগ্নিমিত্রা পাল বিজেপির একের পর এক বিধায়ক জুনিয়র ডাক্তারদের আন্দোলন স্থলে গিয়েও কিন্তু ঢুকতে পারেননি, বাধা পেয়েছিলেন, বাধা দেওয়া হয়েছিল, জুনিয়র ডাক্তাররাই দিয়েছিলেন। শুনলেন তো, এখনও তারা এদের এই আন্দোলনের মানে দাবিদার বলে বা সহযোদ্ধা বলে মানতে তো নারাজ। সেজন্য কি বিজেপি নেতাদের এই অসন্তোষ? আরও দুটো কারণ থাকতে পারে জানেন তো, যে 12 দিন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছিলেন তারা, সেই কটা দিন সল্ট লেকের স্বাস্থ্য ভবনের পাশেই বিজেপির নতুন রাজ্য দপ্তর কিন্তু একদম পাশটায়। এবার গোটা জায়গাটাই তো ব্লকড হয়ে গেছিল, সেখানে ঢুকতে পারছিলেন না বিজেপি নেতারা। বিজেপি অফিসের দরজা যদিও আন্দোলনকারী চিকিৎসকদের জন্য তারা খুলে দিয়েছিলেন, বাথরুম টাথরুম ইউজ করতে দিয়েছিলেন, খাবার চা এই সমস্ত ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেই খোলা দরজা দিয়ে যাদের অফিস সেই বিজেপি নেতাদেরই ঢোকার জোর ছিল না। এটাও কি রাগের আরেকটা কারণ? আরও একটা কারণ হতে পারে, মানে জাস্ট বোঝার চেষ্টা করছি আর কি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে যে নাগরিক আন্দোলন দানা বেঁধেছে, সেই আন্দোলন আস্তে আস্তে বামেরা হাইজ্যাক করে নিচ্ছে বলে কি দিলীপ ঘোষেরা সত্যি সন্দেহ করছেন? দেখুন, কোথাও গিয়ে তাদের মাথায় কি রয়েছে, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে এই মানে বামেদের সাথে তাদের নামটা জুড়ে দিয়েছেন, কারণ কোথাও গিয়ে যে কনসলিডেশনের জায়গাটা, সেখানটায় যদি বিরোধী ভোটটা ভাগ হয়ে যায় তাহলে তো শাসক দলেরই সুবিধায়। এটাই কি শাসক দলের একটা স্ট্র্যাটেজি ধরে নিয়ে এই আন্দোলনটার ওপর বিরূপ হয়ে গেছেন দিলীপ ঘোষরা? জুনিয়র ডাক্তাররাও কিন্তু একদম প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছেন, কারুর কথায় তারা মাথা নত করতে রাজি নন। সোজাসুজি বলেছেন, উন্নাও হাতরাসের ধর্ষণের ব্যাপারটা মুখের ওপর তুলে দিয়েছেন। এবার তাদের কথার গুরুত্ব যারা দিতে চান না, তাদের যে তারা কোথাও গিয়ে তাদের পাত্তা দেবেন না, এটা জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন, নইলে তারা ওই উন্নাও হাতরাসের কথাটা উল্লেখ করতে যেতেন না। অথচ দেখুন, বানতলা ধানতলার কথা বললেন না তারা। এই জন্যই কি বিজেপি নেতাদের মনে হচ্ছে যে শাসক বিরোধী একটা অরাজনৈতিক আন্দোলন আসলে এক্স্যাক্টলি অরাজনৈতিক ছিল না? হয়তো তারা ভেবেছিলেন, কিন্তু আসলে সেটার পেছনে বামেরাই ছিল। এই ভাবটা যে মুহূর্তে আসবে, সেই মুহূর্তে তো তাদের সম্পর্কে যাবতীয় ভাব ভালোবাসা পেছনের দরজা দিয়ে পালাবে, এটাই স্বাভাবিক। এই জন্যেই কি তাদের এই তোপদাগা? আর এসবের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি আজ মেডিকেল কলেজগুলোর সাথে মিটিং সেরে ফেলেছেন। মিটিং শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রোগী কল্যাণ সমিতি পুনর্গঠনের মতো কাজ
তারা শুরু করে দিয়েছেন। অর্থাৎ খেয়াল করে দেখুন, প্রথম থেকে যেভাবে এই আন্দোলনটা চলছিল, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের মতো করে সেই আন্দোলনের একটা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন সব রাজনৈতিক দল, যাতে কোথাও গিয়ে আলটিমেটলি তাদেরই ফয়দা হয়। রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে, ওটা পুরো ভেঙে দিয়েছি। অল প্রিন্সিপাল নাও বিকেম দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি। এবার তাদের ওখানে এমএসবিডিও থাকবে মেম্বার, একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা এইচওডি, সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে। তারাই হসপিটালের দায়ভার গ্রহণ করবেন, দায়িত্বশীলতা গ্রহণ করবেন। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। হাসপাতালের নিরাপত্তা থেকে শুরু করে থ্রেট কালচার ভাঙতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন ওই জুনিয়র ডাক্তাররা। এবার যার কাছে বিচার চেয়ে দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা, তারা তো শুনলেন তিনিও বিচারের দাবিতে সমান উদ্গ্রীব। কিন্তু তিনি যে এই রোগী কল্যাণ সমিতিটার নতুন করে পুনর্গঠনের যে ব্যবস্থাটা করলেন আর কি, তো একটা কথা শুনে একটু মনের মধ্যে ছ্যাঁত করে উঠলো, জানেন তো, মানে এই প্রিন্সিপালরা এখন চেয়ারম্যান হবেন। তো প্রিন্সিপাল তো সন্দীপ ঘোষও ছিলেন। এরকম প্রিন্সিপাল যদি আবার হয়, তাহলে কিন্তু ওই সিনিয়র আর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যতই থাকুন, তাদের কাজটা খুব কঠিন হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। কিন্তু যাই হোক, এই রোগী কল্যাণ সমিতি তৈরি হোক না হোক, মুখ্যমন্ত্রী বিচারের দাবিতে তার এরকম একটা প্রবল ইচ্ছা, সেটা প্রকাশ করুন। তাতে কলকাতা পুলিশের চিন্তা কি কিছুটা কমবে? এটা খুব বড় প্রশ্ন, জানেন তো। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনারের সামনে ওই প্রতীকী শিরদাঁড়াটা রেখে জুনিয়র ডাক্তাররা কিন্তু পোজ দিয়ে ছবি তুলিয়েছিলেন। আজ মনে হচ্ছে শুধু শিরদাঁড়া নয়, কলকাতা পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতেও কলকাতা পুলিশের নতুন যে কমিশনার হয়েছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জায়গায় মনোজ বর্মা, তাকে কিন্তু প্রবল পরিশ্রম করতে হবে, জানো তো। পরিষ্কার বুঝতে পারছি, কারণ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞ দে তিনি আজকে যা বলেছেন, সেটা পুলিশকে লক্ষ্য করেই বলা হয়। সেটা একটা শব্দ, হাস্যকর। এবার যেখানে হাস্যকর শব্দটা এইভাবে ব্যবহার করা হচ্ছে, কেন ব্যবহার করা হচ্ছে, তাতে কার চাপ বাড়লো, সে কথাটা বোঝাতে গেলে আরও কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। দেখুন, বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে এসএসকেএমের জুনিয়র ডাক্তারদের একটা অনুষ্ঠান ছিল। তাতে গান গাওয়ার কথা ছিল নামকরা সঙ্গীত শিল্পী। শেষ মুহূর্তে, একদম আলটিমেট মোমেন্টে সে অনুষ্ঠানটা বাতিল করে দিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। কারণ কি না, তারা বলেছেন যে তাদের এই মাল্টিপ্লেক্সের যে শর্তগুলো আছে অনুষ্ঠান করার জন্য, সেগুলো নাকি ওই জুনিয়র ডাক্তাররা পূরণ করেননি। সত্যি কি তাই? নাকি নর্মালি যেটা হয়ে থাকে, ওই ব্যবসায়িক সংগঠনগুলো ঝামেলার ভয়ে বিভিন্ন যে কোনো গণ্ডগোল, যেটা একটু বিতর্কিত বিষয় টিষয় আর কি, যাতে শাসক দল আবার ক্ষুব্ধ হতে পারে, এরকম বিষয়গুলো নর্মালি আমরা দেখেছি ব্যবসায়িক সংগঠনগুলো কিন্তু এড়িয়ে চলে। তারা মনে করেন যে তারা আদার ব্যাপারী, এই সমস্ত ব্যাপারে তাদের না ঢোকাই ভালো আর কি। হ্যাঁ, তো এইখানেও কি জুনিয়র ডাক্তারদের বাকি সবাই এড়িয়ে চলতে শুরু করলেন? এটা কিন্তু ভাবার মতো বিষয়। দেখুন, অনুষ্ঠানটা হলে নিশ্চিতভাবে ওখানে যারা থাকতেন তারা তো জুনিয়র ডাক্তার, এটা আমরা জানি। কিন্তু নিশ্চিতভাবে যিনি ওখানে থাকতেন না এবং আমন্ত্রিতও হতেন না, তিনি কে সেটাও জানি। তিনি অভিজ্ঞ এসএসকেএমের সেই ডাক্তার যার নামে আন্দোলনকারী কেন, জুনিয়র ডাক্তার মানে ওই একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বাংলার প্রত্যেকটা কোণে যেখানে যত মেডিকেল কলেজ আছে, তার প্রত্যেকটা লোকের একটাই অভিযোগ, থ্রেট কালচারের কোহিনূর। এবং তিলোত্তমার ক্রাইম সিনে যার উপস্থিতির অভিযোগ,
প্রমাণ লোপাটের সন্দেহটা অনেক জোরালো করে তুলেছে। মোদ্দা কথা হচ্ছে, এখন অবধি যা যা অভিযোগ তার বিরুদ্ধে এসছে তাতে এটা তো মানতে হবে যে তার ভাবমূর্তিটা মোটেও স্বচ্ছ নয়, এবং জীবনে তিনি এমন কিছু করেনি যা বহু মানুষকে অনুপ্রাণিত করবে। কিন্তু তিলোত্তমার ধর্ষণ এবং খুনে গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যেতে পারে এই অভিজ্ঞদের থেকে। মূলত সেই তাগিদ থেকেই TV9 বাংলার প্রতিনিধি কাল অভিজ্ঞদের সঙ্গে বহু চেষ্টার পর, জানেন তো, সেই জবের থেকে তার উপস্থিতি নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল, তারপর থেকে তাকে দেখা যাচ্ছিল না, মনে হচ্ছিল অন্তরালে চলে গেছেন অজ্ঞাতবাসে। অবশেষে TV9 বাংলার, জানেন তো, এইগুলো খুব বাজে অভ্যেস, ধরবে ঠিক করলে, না ধরে ছাড়ে না, ঠিক ধরেছে। অভিজ্ঞদের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো তুলে ধরে তার বক্তব্যটা শুনেছে। কারণ আমরা বিশ্বাস করি, জানেন তো, কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারও আত্মপক্ষ সমর্থনে কিছু বক্তব্য থাকতেই পারে। আমাদের কর্তব্য সেই বক্তব্য তুলে আপনাদের সামনে তুলে ধরা, তারপর আপনারা নিজেরা বিচার করে নেবেন কোনটা ঠিক কোনটা ভুল। ফলে অভিজ্ঞদের বক্তব্যটা সামনে নিয়ে আসা উচিত, এটা আমরা জানতাম, এবং এটাও জানতাম অভিজ্ঞদের কোনো অভিযোগই স্বীকার করবেন না। কিন্তু যেটা আমরা আন্দাজ করতে পারিনি, জানেন তো, সেটা হলো যে অভিজ্ঞদে আমাদের হাতে এমন একটা অকাট্য ক্লু দিয়ে দেবেন যেটা TV9 বাংলার নিরপেক্ষ আর ত্রুটিহীন রিপোর্টিংয়ের ক্ষেত্রে একটা সার্টিফিকেট হয়ে যাবে। অবশ্য সন্দীপ ঘোষ প্রথম সার্টিফিকেটটা দিয়ে গেছিলেন, যেদিন বলেছিলেন যে যাবতীয় এটা সাফল্য TV9 বাংলার আর কি, তার এই যে পদত্যাগ করা তখন বা পরবর্তী ক্ষেত্রে যা যা আর কি। এবার প্রথম জিজ্ঞাসা কী ছিল, এক্ষেত্রে অভিজ্ঞকে পেলে সবাই যে প্রশ্নটা করবেন সেটাই করা হয়েছিল, তিনি কি ক্রাইম সিনে ছিলেন? অভিজ্ঞদে সরাসরি না বলেননি, তিনি টাওয়ার লোকেশন চেক করার কথা বলেছে। ডক্টর দে, আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আপনি বহিরাগত হয়েও আরজিকর মেডিকেল কলেজে ঘটনার দিন কেন ছিলেন? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিচারাধীন, CBI তদন্ত হচ্ছে। এই সাবজুডিস ম্যাটার নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে। আমি অ্যাজ ইউজুয়াল SSKM PGT, আমি সেখানেই ছিলাম, এবং আমার কাছে যতটুকু তথ্য, SSKM-এর IPGMER-এর যে একাডেমিক ব্লক, তার সামনে সবাইকে রিপোর্টিং টাইম দেওয়া ছিল সকাল 5:30। আমি সেই অনুযায়ী গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করেছি। আমি SSKM-এর মধ্যেই ছিলাম, হোস্টেল থেকে বেরিয়ে সেখানে গেছি। ওদের সাথে কথা হয়েছিল, আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে, অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওর কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। কি জানতে চেয়েছেন, কোন কোন পুলিশ আধিকারিক ওখানে এসছে, অর্থাৎ কাকে ফোন করাতে হবে, কাকে দিয়ে কাকে ম্যানেজ করাতে হবে, সেইটা জানার জন্য কিন্তু SP দাস যদি হচ্ছে যে উনি একজন নিরীহ প্র্যাকটিশনার হন, যা তিনি দাবি করছেন, তার কি যায় আসে কোন পুলিশ আধিকারিক ওখানে গেছেন, কে ময়নাতদন্ত করবে, এটা জানার SP দাসের কেন কৌতূহল? আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, কী কথা হয়েছে, এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়। যে কেন ডক্টর SP দাস সেদিন 4-5 বার ডক্টর অভিজ্ঞকে ফোন করলেন এবং এই ঘটনার যে কি গতি প্রকৃতি জানতে চাইলেন। আরও তো লোকজন ছিল, উনি তো অধ্যক্ষকেও ফোন করতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও কতবার ফোন করেছে আমার মনে নেই। এত তাড়াতাড়ি কি সিলেক্টিভ অ্যামনেশিয়া হয়ে গেল ডক্টর অভিজ্ঞদের? ডক্টর শ্যামাপ্রসাদ দাস, আমি যতটুকু জানি উনি সরকারি চিকিৎসক নন, এবং উনি বোধহয় আরজিকরের সঙ্গে জড়িতও নন, এবং আমিও নই। SP দাস আর কাউকে ফোন করলেন না। SP দাস তো চাইলে সন্দীপ ঘোষকে ফোন করতে পারতেন ওই কলেজের অধ্যক্ষ হিসাবে, সুদীপ্ত রায়কে ফোন করতে পারতেন ওই কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে। তা না করে তিনি ফোনটা করলেন ঠিক অভিজ্ঞকেই, কারণ তিনি জানেন যে অভিজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিজ্ঞদেরকে সুশান্ত রায়রা দায়িত্ব দিয়েছেন যে ওখানে গিয়ে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য। এটা আলোচনা করেই দায়িত্ব দেওয়া হয়েছে, পরিকল্পনা রঙ্গ। মোবাইল টাওয়ার লোকেশন তো অবশ্যই CBI দেখবে, কিন্তু মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাকিং করে শুধু একটি মোবাইল না, আরও যে মোবাইল আছে বা সেই মোবাইলটি টেম্পোরারি সুইচ অফ করে দেখলেও কিন্তু অপরাধী কোনোভাবে পার পাবে না।
যেদিন অভিজ্ঞে আর্যকর এসেছিলো, আর্যকরের ইউজি বা পিজি স্টুডেন্ট না হয়েও সেদিন ওর মনে হয়নি যে এটা সাবজুডিস ম্যাটার, যেখানে না যায়। যেদিন ওই সেমিনার রুম ক্রস করে ভেতরে ঢুকেছিল সেদিন ওর মনে হয়নি যে না এটা সাবজুডিস ম্যাটার, যেখানে না যায়। যেদিন বডিটা নিয়ে যাওয়া হচ্ছিল সেদিন ওর মনে হয়নি যে এটা সাবজুডিস ম্যাটার, রাজ্য সরকার দেখবে, কোর্ট দেখবে, ল অ্যান্ড অর্ডার দেখবে। তার সব ল অ্যান্ড অর্ডার এখন মনে পড়ছে যখন তাকে সিবিআই ডাকা হচ্ছে। কেন উনি সেই মুহূর্তে এলেন এবং কি করে বডির কাছে গেলেন এত সহজে, এই জিনিসগুলো যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনে আছে, আমার মনে হয় সেই ইনভেস্টিগেশনটা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি হোক এবং তার ভিতরে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হোক। কি বলে বলুন তো, যে অভিজ্ঞ দেখে নাকি ইদারিং খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি নাকি অজ্ঞাতবাসে ছিলেন। জাস্ট কোনো মানে হয় না, বিশ্বাস করুন। শুনলেন কথাগুলো, সিবিআই যাকে ডাকছে, যার বিরুদ্ধে গোটা রাজ্যের সবকটা মেডিকেল কলেজের পড়ুয়াদের এত এত অভিযোগ, সিনিয়র ডাক্তারদের এত এত অভিযোগ, তিনি তো পিজিটির, সেই অর্থে পিজিটির ক্ষেত্রে জুনিয়র ছাত্র, প্রথম বর্ষের ছাত্র। নার্ভটা দেখলেন, কথাবার্তা বলার ধরন দেখলেন, এতটুকু টেনশনে আছেন বলে মনে হলো। দেখুন ভেতরে ভেতরে কি আছে না নেই জানি না, কিন্তু যে মানুষ নিজের, এবং থাকাটাই স্বাভাবিক, এই রকম সময় কারোর যদি টেনশন না হয় সেটাই অস্বাভাবিক, আপনারাও বুঝতে পারছেন সেটা। কিন্তু যে ব্যক্তি সেই বিরাট একটা টেনশন, যে ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, সেটার মুখে ছাপ ফেলতে দেয় না, এত ঠান্ডা মাথায় কুল্লি সমস্ত প্রশ্নগুলোকে হ্যান্ডেল করতে পারে, তাকে আন্ডার এস্টিমেট করা উচিত না। যাই বলুন, এলেম আছে, যার যা আছে মশাই, সেটার তাকে কোথাও শ্রেয়টা দিতে হয়, মানতে হবে। তার মধ্যে ব্যাপার আছে একটা, লোকানোর দরকার পড়ে না, যে কোনো কিছু তিনি সামলে নিতে পারেন। শুধু একটা গল্প মনে পড়ে গেল। মোল্লা নাসিরুদ্দিন একবার এক ব্যক্তির বাড়িতে পাওনা টাকা আদায় করতে গেছিলেন। দরজায় টোকা দিতে ছেলে বাইরে এসে বলল, বাবা বাড়ি নেই। মোল্লা বললেন, তোমার বাবাকে বলো বাইরে গেলে মাথাটা যেন জানলায় না রেখে যান, মাথা ছাড়া পথ কি করে চলবেন কে জানে। আসলে ওই ব্যক্তিকে জানলা দিয়ে মোল্লা আগেই দেখে ফেলেছিলেন। অভিজ্ঞদের সঙ্গে এই গল্পটার একটাই জাস্ট যোগসূত্র, মানে জাস্ট মনে হলো, কোইন্সিডেন্টাল আর কি, কাকতালীয়, পট করে মনে পড়ে গেল। অভিজ্ঞদে ওই মোবাইলের টাওয়ার লোকেশনের কথা বললেন না, কনফিডেন্টলি বললেন, কিন্তু টাওয়ার তো মোবাইল লোকেট করবে, শরীরটা সেটা কি লোকেট করতে পারবে? যদি সেই মোবাইলটা জামার পকেট টকেটে, মানে শরীরের সঙ্গে না থাকে, তাহলে কি হবে? শরীরে তো কোনো চিপ বসানো নেই, মোবাইলটা তো অন্য কোথাও বা অন্য কারো হাতেও থাকতে পারে, তাহলে ঝামেলা মিটে গেল। একাধিক মোবাইলও থাকতে পারে, ওই যেটা শুনলেন রঞ্জন ভট্টাচার্য বললেন, সেটাও তো হতে পারে, ভ্যালিড পয়েন্ট। দেখুন, ক্রাইম সিনে লাল জামা যে লোকটাকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অভিজ্ঞ বলে চিহ্নিত করলো, সে কে? এটা তো সব থেকে বড় প্রশ্ন চলছিল। সবাই এই প্রশ্নটা করেছেন, আমরাও করেছি। আমরাও ওই সময় লাল জামা যা যা ছবি পেয়েছি আপনাদের দেখিয়েছি। দেখুন, যেটা ক্রাইম সিনের ছবি সেটা নয় পেছন থেকে, কিন্তু যে লাল জামার ছবি আপনাদের দেখিয়েছি, রাতের ছবি, সেখানে তো অভিকের মুখটাই জল জল করছিল লাল জামা পরে। এবার ফেস টেস রেকগনিশান করতে পারে এরকম যে সফটওয়্যারগুলো আছে না, সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে মুখের প্রত্যেকটা বলিরেখা মিলে যাবে। যে যায়নি তার ছবি ওখানে পৌঁছে গেল কি করে? এবার এটাকে মোল্লা নাসিরুদ্দিনের গল্প বলে মনে হবে না আপনাদের? অভিজ্ঞ কি নিজের ছবিটা বাই পোস্টে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন? আর যারা অভিজ্ঞকে চাক্ষুষ দেখেছিলেন তারা কি ভুল সাক্ষ্য দিচ্ছেন, নাকি তারা ভূত দেখেছেন, নাকি বিভ্রম? হয়তো অভিজ্ঞ করতে করতে তারা এরকম অবসেসড হয়ে পড়েছেন, সবার মধ্যেই অভিজ্ঞকে দেখছেন, ক্যামেরাও ওরকম অবসেসড হয়ে পড়েছে নাকি? দেখুন, টিএমসিপি, ভাবুন, যাদের হয়ে এত কাণ্ড কারখানা করেন, এত দাপট অভিজ্ঞের সবাই বলে ঠলে অভিযোগ আর কি, সেই টিএমসিপিও অভিজ্ঞকে সাসপেন্ড করেছে। কোন যুক্তিতে? সেটাও তো ওই ক্রাইম সিনে উপস্থিতির কথাতেই। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শুরু থেকেই বলছে, কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ক্রাইম সিনের ওই লাল জামাকে
ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে চিহ্নিত করেছিলেন। আচ্ছা, এই প্রশ্নটা তখন উঠেছিল। মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনই এখানকার বেঙ্গল চ্যাপ্টার, তারাই তো এই প্রশ্নটা তুলেছিল, অভিক কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কবে হলো? এই প্রশ্ন ন্যাচারালি আমরাও তুলেছিলাম। তারপর এবার উত্তর দিতে গিয়েছিলেন অভিক, কারণ অভিককেও আমরা সেই প্রশ্নটাই করেছি। উত্তর দিয়েছেন অভিক, জানেন তো, এবং দিয়ে কলকাতা পুলিশকেই উল্টে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে, এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? পুরো বিষয়টার মধ্যেই হাস্যকর একটা ব্যাপার লুকিয়ে আছে। পুলিশের অস্বস্তি কি এখন এতদিনে বাড়লো? আমার তো মনে হয় অনেক দিন আগে থেকে বাড়া উচিত। এবং যে ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে পুলিশ পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই টালা থানায় ওসি এবং টালা থানায় যেভাবে এফআইআর করা এবং সমস্ত কিছু যেভাবে মানে ঘাপলা হয়েছে, সেই জিনিসটা অলরেডি হাস্যকর। জন্য আমরা আমাদের দাবিতেও বলেছিলাম যে ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থ এদেরকে ইনভেস্টিগেশনের আওতার মধ্যে আনা হোক। কেন এই তদন্ত প্রক্রিয়াকে এইভাবে তারা একটা জায়গা অবধি ডাইলুট করার চেষ্টা করছে? আমার নিজেই বলছে আর কি, যে সে নিজে কবে থেকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেল সে নিজে বুঝতে পারছে না। আমি তো সেদিনও বলেছিলাম, হয় অভিজ্ঞতা এসে বলুক যে অভিজ্ঞতা ওটা ছিল না, যে ওটা অভিজ্ঞতা না, অথবা ডিসি সেন্ট্রাল এসে বলুক যে ওটা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিল, আর তাকে এনে দেখাক সামনে যে সে এরকম দেখতে একজন এরকম যার অবয়ব সেরকম একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমাদের সামনে আছে, তাহলে আমরা মেনে নিতাম। না পেরেছে ডিসি সেন্ট্রাল দেখাতে, না পেরেছে অভিজ্ঞতা দেখাতে, তার মানে কে ছিল সেটা অবশ্যই প্রমাণিত হয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। অভিজ্ঞে সে নিজে বলছে ওখানে ডিসি সেন্ট্রালের দাবি হাস্যকর। তো এবার ডিসি সেন্ট্রাল মুখ লুকাবেন কোথায়? ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি মুখ লুকাবেন কোথায়? কেন সিবিআই তাকে এখনও গ্রেপ্তার করছেন না? অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, চারপাশে যা যা শুনলেন তাতে একটা জিনিস তো আপনারা পরিষ্কার বুঝে গেছেন, কলকাতা পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে নতুন নগরপালকে অনেক ঘাম ঝরাতে হবে। বীরভূমেও কিন্তু ভাব আর মূর্তি দুটোরই সংকট, ক্ষমতার দুই মূর্তি, তাদের মধ্যে ভাবনা রয়েছে না ভাবের অভাব রয়েছে, সেটা নিয়েই এখন বড় চিন্তা, জানেন তো। মানে আমাদের না, যাদের চিন্তা করার তাদের। ধরুন দুদিন হলো অনুব্রত মণ্ডল জেলায় ফিরেছেন, আর জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি উল্টে গর্জে উঠেছেন, পাঙ্গানিতে এসো না, চুরি পরে বসে নেই, যেদিন গোটাবো সেদিন পুরো গুটিয়ে দেবো। ডায়ালগ হিসেবে তো ফাটাফাটি, জানেন তো। মানে সিনেমায় এই হিরোরা যখন দেয় না, আজকাল তো রাজনীতিতে সবাই হিরো আর কি, মানে হিরোরাই রাজনীতিতে নেমে পড়েছে। সুতরাং এই সমস্ত ডায়লগগুলো যে কোনো দিন আপনি সিনেমায় শুনতে পাবেন কিন্তু, এবং শিওর সিটি মিটি, তারপর ওই পয়সা কী হয় এগুলো সব হবে আর কি। দেখুন, নানুরের দলের কর্মী সভায় কাজল শেখ ছিলেন। কোন সময় ছিলেন? যখন দলের ওই সদর অফিসে বসে আছেন অনুব্রত মণ্ডল। কাজল কি বললেন সব খেলায় খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। মানে খেলা হবে স্লোগানটা যে এরকম মানে সুদূর প্রসারিতার এফেক্ট, এটা পদে পদে টের পাচ্ছি, জানেন তো, মানতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল মহাশয়ের কাছ থেকে তারা যে দিশা দেখাবেন, যে পথ দেখাবেন, সেই পথে আমি চলব। কিন্তু গুরুত্বাজি দয়া করে করবেন না, গুরুত্বাজি দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগেই দাবার চাল চলেছে। আমি পঞ্চায়েতে 5% খেতে আসিনি, আমি নদীর পানি থেকে 5% আসিনি। যদি দেখা পথে চলে সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। পাঙ্গানিতে শোনা, আমি চুরি করে বসে নাই। দেখুন, বীরভূমের জেলা তৃণমূল অফিস থেকে কোর কমিটির ব্যানার কিন্তু সরে গেছে, অনুব্রতর ছবি ফিরেছে। মানে কোর কমিটির সঙ্গে সঙ্গে কাজল শেখের ছবিও গেছে। যদিও দল
কোর কমিটি বহাল রেখেছে, কিন্তু কোর কমিটির সঙ্গে অনুব্রতর যে বৈঠক সেখানেও তো কাজল শেখ ছিলেন না। তিনি কিন্তু আছেন, রাজনীতিতেই আছেন, নানুরে কর্মী সভাও করছেন। নানুর অবশ্য তার খাস তালুক। সেই কর্মী সভায় বলেছেন অনুব্রত মণ্ডলের কথা শুনে চলবেন, কিন্তু গ্রুপবাজি নিয়ে হুঁশিয়ার করে দিচ্ছেন। আচ্ছা দেখুন, বীরভূমে যদি গ্রুপ হয় তাহলে তো থার্ড ফ্রন্ট হবে না, হয় অনুব্রতর গ্রুপ হবে, না হয় কাজলের গ্রুপ হবে। এবার কাজল নিজের গোষ্ঠীকে তো আর হুঁশিয়ারি দিতে যাবেন না, তাহলে হুমকিটা দিলেন কাদের? অনুব্রত বলেছেন বা বলেছিলেন বা তার পেটেন্ট ডায়ালগ ছিল ভয়ঙ্কর খেলা হবে। এবার কাজল বললেন তিনিও খেলা জানেন, হাডুডুর পাশাপাশি দাবা খেলাও জানেন। আচ্ছা, আমরা কি ধরে নিতে পারি যে হাডুডু হচ্ছে রাস্তায় উন্নয়নকে দাঁড় করিয়ে দেওয়া, আর দাবা হচ্ছে রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোট? শতরঞ্জ, রাজনীতিকে তো শতরঞ্জের খেলা লোকে বলে, তাই না? যেটা এই পঞ্চায়েত আর লোকসভা নির্বাচনে কাজল শেখ দেখিয়ে দিয়েছেন। আর তার উপর বলেছেন যে পঞ্চায়েতের পার্সেন্টেজ বা নদীর বালির টাকা নিতেও তিনি আসেননি। এর মানেটা কি? কেউ এ সমস্ত নিতেন? সেটাই তো বলতে গেলেন। গ্রুপবাজি নিশ্চয়ই কেউ করতেন, এটাই তো বললেন। দেখুন, কাজল শেখ আগেও কিন্তু নিজেকে বহুবার মেধাবী ছাত্র হিসেবে উল্লেখ করেছেন। নিজেকে মেধাবী বলে কেন দাবি করতেন কাজল শেখ? তিনি কি অনুব্রতর খেলার স্ট্র্যাটেজিগুলোই দ্রুত শিখে নিয়েছেন এই জন্যেই নিজেকে বড় মেধাবী বলে মনে করছেন, নাকি শিখে নিয়ে তারপর নিজের মতো করে প্রয়োগ করছেন বলে নিজেকে মেধাবী মনে করছেন? দেখুন, মেধাবীরা কিন্তু এটাই করেন, তারা শেখেন, তারপর ফর্মুলাটা আত্মস্থ করেন, তারপর প্রবলেম অনুযায়ী সেগুলোকে সলভ করেন, সেই ফর্মুলাকে বিভিন্নভাবে ব্যবহার করে। এটাই মেধাবীর লক্ষণ। কাজল শেখও কি সেটাই করছেন? আজ আবার কাজল শেখের কথাগুলো শুনে অনুব্রতর কথাই মনে পড়ছে, বারবার মনে পড়ছে, জানেন তো। কিন্তু কাজল জোরের সঙ্গে ঘাড় নাড়িয়ে বলেছেন তিনি কিছুতেই কোনো কিচ্ছু বলেননি অনুব্রত মণ্ডলকে ইঙ্গিত করে। তিনি ছোট ভাই। এবার ছোট ভাই হলেই রামায়ণের ভরত হতে হবে যে রামের পাদুকা সিংহাসনে রেখে 14 বছর অপেক্ষা করবেন, এরকম মাথার দিব্যি কেউ দিয়েছে নাকি? আর সেটা হওয়ারও তো বিশেষ কোনো সম্ভাবনা নেই, এখন তো নেই আর কি। কারণ তৃণমূল নেতারাই তো বলেন এখানে রাম রাজনীতি জাস্ট চলবে না। গত বছর তিনি ছিলেন না, তার বাইরে দুর্গাপুজো অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। আপনাদের মাধ্যমেই সারা বাংলা মানুষ দেখেছে যে কেষ্টকালী যে ঠাকুরটা আনা হয় সেই ঠাকুরটা ওই পরিবারকে সহযোগিতা আমি করেছিলাম এবং পরিবারের সঙ্গে আমি ছিলাম, এবং উদ্ঘাটনটা কাজল শেখ করেছে অনুব্রত মণ্ডলের ছোট ভাই হিসাবে। সবতে আমার সঙ্গে দূরত্বটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না, জানি না কোন সূত্র ধরে আপনারা খুঁজে পাচ্ছেন। প্রথম মিষ্টিগুলি কাজল শেখই করেছিলেন, আর প্রথম হুমকি কাজল শেখই দেওয়া শুরু করলেন। তাহলে যে শেকল পড়া বাঘ, তাকে হুলো বানানোর কাজটা কাজল শেখকে দিয়ে করানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তাকে কিন্তু মেনি বানিয়ে দেওয়া হবে। একজন লোক 2 বছর বাদে বাড়ি ফিরেছেন, আর একজনরা একটা রাজ্যের তৈরি করে দেওয়া কমিটি করে চালিয়েছেন, এবং দুপক্ষ একসঙ্গে সুন্দরভাবে চলার চেষ্টা করছেন, এবং এতদিন বাদে তাদের মানে দেখা হচ্ছে বা যোগাযোগ হচ্ছে। জলটা থিতেতেও তো লোকে সময় দেয়। এখন থেকে যদি আপনারা খোঁজেন, যেখানে আছে এমএলএ, লিডার, হ্যাঁ, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করে আর মানুষের পাশে থাকে। কালী পুজোর পর, দিওয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব আর সরাসরি আমাকে ফোন করবেন, মাধ্যমে ফোন করবেন না, আমি নিজে ফোন করবো, নিয়ে। কুণাল ঘোষের কথাগুলো শুনে রূপকথার গল্প মনে পড়ছিল, জানেন তো। ওই রূপকথার গল্পের লাস্টে লেখা থাকতো, তারপর তারা সুখে শান্তিতে ঘর কন্যা করতে থাকলেন, অনেক বছর ধরে রাজত্ব করতে লাগলেন, অ্যান্ড দে লিভড হ্যাপিলি আফটার। গত পরশু মমতা বন্দ্যোপাধ্যায় আর অনুব্রত মণ্ডল দুজনেই বোলপুরে ছিলেন। 3 কিলোমিটারের দূরত্ব ছিল জাস্ট, কিন্তু তাদের দেখা হয়নি। কেন হয়নি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রী কার সঙ্গে কোথায় কখন দেখা করবেন সেটা তো তার স্বাধীনতা। কিন্তু যদি দেখা হতো তাহলে তার পরের দিন কাজল শেখ হুঙ্কারটা দিতে পারতেন কি? এই প্রশ্নটা জাস্ট মনে হলো, জানেন তো। কারণ কার্যকারণ সম্পর্ক
এই রাজনীতির ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সবাই সব সময় সব হুঙ্কার দিতে পারেন না। কখন পারেন? যখন রাজনীতির ব্যালেন্সটা নিজের দিকে ঝুঁকে থাকে অথবা নিউট্রাল পজিশনে থাকে, তখন এই হুমকি হুঙ্কার টুঙ্কার এই সমস্ত দিলে নিজের দিকে একটু ঝোঁকার চান্স থাকে। এই যেরকম ভাঙড়ে তৃণমূলের আরাবুল ইসলাম আর কাইজার ঘনিষ্ঠদের পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন শওকত ঘনিষ্ঠ নেতা বাহারুল ইসলাম। সবাই তৃণমূলের অবশ্য, এটা অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এটা ভাববেন না যে এটা মনে হচ্ছে একটা ফ্রেন্ডলি কনভারসেশন হচ্ছে। হতেও পারে হয়তো বন্ধুত্বপূর্ণ আচরণ বা বন্ধুত্বপূর্ণ কথাবার্তা ওখানে এরকমভাবেই হয়। এক একটা জায়গার এক এক রকম ডায়ালেক্ট থাকে না, সবাই কি আর সব ভাষা জানেন? কিন্তু ভাঙড়ের ভারসাম্যটা নিজেদের দিকে হেলে রয়েছে বলেই তো এই কথাটা বাহারুল বলতে পেরেছেন, তাই তো? কয়েক বছর আগে হলে আরাবুল ছেড়ে দিতেন, কিন্তু নির্জীব আরাবুল আর কাইজারকে নিয়ে শওকত শিবিরের এত চিন্তা কেন? ভয় দেখাচ্ছেন নাকি ভয় পাচ্ছেন, নাকি ভয় দেখিয়ে আরাবুল ঘনিষ্ঠ যে কজন পড়ে আছেন আর কি তাদের নিজেদের দিকে টানার চেষ্টা করছেন? দেখুন, ঘরের ভেতর ঘর হলো মশারি, আর দলের মধ্যে দল হলো গোষ্ঠী। দেখুন, মানে কত কিছু যে ঘটে সেগুলো সব কিছুকে কিন্তু কাকতালীয়ভাবে মিলে গেল বলে বলা যায় না। কিছু কিছু সম্পর্ক হয়তো থেকে যায়। যেরকম কালকে ওই শুনলেন তো বক্তব্যগুলো বাহারুলের, ওটাকে হুমকি কোট অ্যান্ড কোট বলা তো যায়, তাই না? আপনাদেরও শুনে সেরকমই মনে হবে। আর তারপরেই আজ আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতে হামলা হয়ে গেল। অভিযোগ খায়রুল ইসলাম অনুগামীদের বিরুদ্ধে। তিনিও আবার শওকত মোল্লার অনুগামী বলে পরিচিত। এবার এগুলোর মধ্যে কেউ যদি কোথাও মানে মনে করেন যে একটা মিল রয়েছে, এটার মধ্যে যোগসূত্র রয়েছে, তাদের কি আর কোথাও গিয়ে এরকমভাবে দোষ দেওয়া যাবে? দেখুন, ভাঙড়ের পরিবেশ যদি এরকম করে রাখা হয় তাহলে কিন্তু একটা জিনিস মেনে নিতে হবে, রাজনৈতিক নেতারা বলে বলে রক্তারক্তির রাজনীতি করছেন। আর তারা যদি রক্তারক্তির রাজনীতি করেন আমাদের সেটাই দেখাতে হবে, তখন আবার লোকে ভাববেন আমরা বাংলাকে বদনাম করছি। দেখুন, ভালো কাজ করলে ভালো কাজের কথা বলবো, আমরা কি দেখাবো না? আমরা তো দেখাতেই চাই। এই যে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসন একটা অসাধারণ প্রশংসনীয় কাজ করে দেখালো। বানভাসী এলাকার থেকে 362 জন প্রসূতিকে তারা উদ্ধার করেছেন। তার আগের থেকেই কিন্তু পরিকল্পনা করেছিলেন কি কি হতে পারে, কোথায় কোথায় সমস্যা হতে পারে, এবং তারা একটা জিনিস আগের থেকে হোমওয়ার্ক তার মানে করা ছিল, বুঝেছিলেন যে ওখানে এতজন প্রসূতি রয়েছে, তাদের উদ্ধার করাটা ভীষণ জরুরি, তারাই সব থেকে ঝামেলায় পড়বেন। তাদের উদ্ধার করেছেন তারা। সাপে কাটা 152 জনের চিকিৎসার ব্যবস্থা করেছেন। দেখুন, এই পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানোটা রীতিমতো কঠিন, কিন্তু আর তার মধ্যে এই রকম যাদের প্রসূতি বা সাপে কামড়েছে তাদের উদ্ধার করে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটাও তো রীতিমতো প্রশংসনীয় একটা কাজ। কঠিন জিনিসকে যদি এরকম দায়িত্ব নিয়ে মানুষের জন্য কেউ করেন তাহলে বলতেও আমাদের খুব ভালো লাগে, জানেন তো। দেখুন, কাল থেকে বৃষ্টি কমবে, কিন্তু 1 অক্টোবর থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। তখন রাজ্যের নদী নালা, পুকুর, খাল বিল যেগুলো এখনই অলরেডি টইটুম্বুর হয়ে রয়েছে সেগুলো আবার উপচে পড়বে। যা বৃষ্টি হবে সেটাই বাড়তি। যদি ঝাড়খণ্ডে বৃষ্টি হয় তাহলে ডিভিসি আবার জল ছাড়বে, সেটা বাংলাকে আগে বলুক বা না বলুক, এখন তো প্রতিনিধি নেই, বাংলা হয়তো জানবেও না, কিন্তু জল ছাড়লে বানভাসী হবে বাংলা। বিজেপি আর তৃণমূল তারা নিজেদের মধ্যে যথারীতি ওই দোষারোপের ভাঙা রেকর্ডটা বাজাতে থাকবে। আর ভাল লাগছে না, জানেন তো। বরঞ্চ দুটো দল আর দুটো সরকার তারা যদি এক হয়ে এরকম যদি অসাধারণভাবে উদ্ধার কাজ করে, যদি এরকমভাবে মানুষজনের জন্য কাজ করে, তাহলে রাজনীতির একটা ভালো রূপ দেখে আমাদেরও তো চোখটা একটু জুড়োতে পারে নাকি। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে।